আমার বিবেচনায় এই ইউনূস সরকার যেটা আছে অন্তর্বর্তীকালীন সরকার এটা একটা দুর্বল সরকার। আমি তো নিতে পারি, ডক্টর ইউনূস দিতে পারে, ডক্টর ইউনূস গুলো যায় আসে না, উনি দেশে থাকেও না, মাঝে মাঝে দেশে বেড়াতে আসে, আমি তো নিব না। ভাই ক্ষমতার চেয়ার বড় আরামদায়ক, বড় আরামদায়ক চেয়ারে বসে গেছে বিনা পরিশ্রমে, উনি খুশিতে লাভ মেরে চলে আসছে। আমি দেখবো আগে সে কি করছে। আমি একটু আলাপ করলাম, ভাইয়ের কি অবস্থা, কি এত আগে এতদিন টেম্পু চালাইছে, কেউ একজন বললো আমার কেউ গাড়ি ধরে আমি স্বস্তি বোধ করবো, ভাই করবো না তো। তো আপনি সংস্কার করতেছেন, ভালো কথা, অতি উত্তম। আপনার সংস্কার কমিটিগুলিতে কারা কারা আছে ভাই? এই লোকগুলি, এই ছোট দেশ, সবাইকে চিনি, সবাইকে চিনি। যাদের নিয়ে আপনি সংস্কার করতেছেন, যাদের আপনি সংস্কারের দায়িত্ব দিচ্ছেন, এই লোকগুলি কারা? তারা কি টেম্পু চালক, নাকি তারা লং রুটে গাড়ি চালানো অভ্যস্ত তাদের আছে? আমার তো এটা বুঝতে হবে ভাই। আপনি কার সঙ্গে আলাপ করে বসাইছেন? শুরুর থেকে আমি বলতেছি কথাটা, যে যোগ্য লোকের দেশের অভাব আছে নাই তো। আপনি বিদেশি লোকের এনে বসাইছেন, তুমি সংস্কার করো। বিদেশি প্রেসক্রিপশন আমি নিব কেন? আমি নেব না তো, আমি তো নেব না। ডক্টর ইউনূস দিতে পারে, ডক্টর ইউনূস গুলো যায় আসে না, উনি দেশে থাকেও না, মাঝে মাঝে দেশে বেড়াতে আসে, আমি তো নেব না। গণমাধ্যম যাকে দিচ্ছে দায়িত্ব, সে তো এই দেশে থাকে না, সে তো থাকে, লন্ডন থাকে। লন্ডনের গণমাধ্যমের থিওরি আমার চলতো না ভাই। উনি আমাদের সাংবাদিকও বুঝে কিনা সন্দেহ আছে, আমার সন্দেহ উনি আমাদের সাংবাদিকতা যারা পাঠক তাদেরও বুঝে না। উনি খুশিতে লাভ মেরে চলে আসছে, ঠিক না? এগুলো সংস্কার করতেছে সংবিধান, উনি তো সংবিধান বিশেষজ্ঞই না, দিল কেন? আমাদের দেশের সংবিধান বিশেষজ্ঞ নাই, ডক্টর ইউনূসের চোখে পড়ে নাই। কেন পড়ে নাই? ওনার এক ধরনের বিদেশ প্রেম আছে। উনি আমার দেশের লোকগুলিকে, চাষা বসা লোকগুলিকে, এগুলিকে খ্যাত মনে করে। আপনি দেখবেন ওনার যত প্রেস উইং যত লোক আছে সব ইংরেজি পত্রিকার, সব ইংরেজি পত্রিকা। দেখেন আপনি হাতে দেখেন, বাংলাদেশের সাংবাদিকদের মানুষ মানে বাংলা এদিকে সে ওরকম মনে করে না তো ভাই, মুখে যত মিষ্টি মিষ্টি আলাপি করুক, দিস রিয়েলিটি। আমি এগুলো আমার উপলব্ধি থেকে বলছি। উনি আমার সঙ্গে বসুক না, আমি আলাপ করি ওনার সঙ্গে, বসুক আমার সঙ্গে, আমি বুঝে দিই। কেন বললাম দিনাজপুরে এই ওনার প্রত্যাশিত সংস্কার, এটা নিয়ে আমার প্রচন্ড ভয় আছে। নির্বাচন আয়োজন নিয়ে ছিল কি, সংস্কার কমিটিগুলোতে একজন করে পলিটিক্যাল পার্টির প্রতিনিধিদের নেওয়া, তাহলে সময় বাঁচত। ওরা তো সময় ক্ষেপণ করতে যাচ্ছে। আমি যদি বলি এটা, ওনারা চাচ্ছে সময় ক্ষেপণ। কি কারণে সময় ক্ষেপণ করতে চায়? ভাই ক্ষমতার চেয়ার বড় আরামদায়ক, বড় আরামদায়ক চেয়ারে বসে গেছে বিনা পরিশ্রমে। আপনি আমাকে একটা কথা বলেন, এই যে বলে না এটা নাকি গণ আন্দোলনের সরকার, হ্যান সরকার বলে, তো আপনি আমাকে বলেন তো, এই গণ আন্দোলনে চলার সময় ধরা যাক অগাস্টের 2 তারিখে যদি বলা হইতো তোমরা যে আন্দোলন করতেছো, এই আন্দোলন যদি সফল হয় তাহলে দেশের স্বাস্থ্যমন্ত্রী হবে নূরজাহান বেগম, প্লাবন কি ধরে পিটাই তোরে, এবারে নূরজাহান বেগম কে রে? তাহলে স্বাস্থ্যমন্ত্রী বানানোর জন্য আমি কি আন্দোলন করতেছি? বলেন আপনি কে? বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে নূরজাহান বেগমের নাম, ওনার বয়স এখন কত হয়েছে আমি জানি না, 60-এর উপরে বটেই। ওনার কি ভূমিকা আছে এই 60 বছরে বলুন তো, একদিনের জন্য? আমি যদি বলি এই একটা নির্বাচনের মাধ্যমে ডক্টর ইউনূস ওনার যোগ্যতার কি যোগ্যতা ওনার আছে দেশ চালানোর, সেটা উনি প্রমাণ করছেন, আমি যদি বলি। এবং ওনার এই প্রমাণ আমি চূড়ান্ত রকম হতাশ হয়ে গেছি ওনার যোগ্যতা নিয়েই। উনি গ্রামীণ ব্যাংকে ছিলেন, তাই কি যে তার সঙ্গে স্বাস্থ্যের কি সম্পর্ক? এবং উনি কি করতেছেন বলেন, আপনি কি করতেছেন? উনি নিজে বলুক না যে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিরাট কাজ করছি, উনি বলুক, কোনো আত্মবিশ্বাস থাকলে বলুক, বসুক আমার সঙ্গে আলাপ করি। ভাই এগুলি করেন না। আমরা শুনেন, আমি বললাম তো, আমরা এই দেশের মানুষ এই সরকারকে অত্যন্ত ভালোবাসি বইলা আমরা প্রাণপণে চেষ্টা করতেছি যে এই সরকার যেন সম্মান নিয়ে বিদায় নিতে পারে। ওনাদের এটা বোঝা উচিত যে আমাদের সম্মান নিয়ে বিদায় নিতে হবে। বাংলাদেশে এর আগে কোনো একটা সরকার আসে নাই যে সরকার এত বেশি সমর্থন দেশের সাধারণ মানুষ, দেশের সকল রাজনৈতিক দলের কাছ থেকে পেয়েছে, আসে নাই। এইটা এসেছে। এই সমর্থনের বোঝা বহন করার মতো ক্ষমতা এই সরকার আছে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। এক ধরনের আসলে বলি কি আপনাকে,
এদের না কোনো দীর্ঘমেয়াদী কোনো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নাই। আমার বিবেচনায় এই ইউনূস সরকার যেটা আছে, অন্তর্বর্তীকালীন সরকার, এটা একটা দুর্বল সরকার। আমি কিন্তু অসৎ বলছি না, করাপ্ট বলছি না, কিন্তু আমি দুর্বল বলছি। দুর্বলটা কী কারণে? এরা না ওয়েট করে, যে কোনো একটা কথা বলতে যায় না, বলতে চায় কিন্তু বলে না, অস্পষ্ট একটা কথা বলে, বলে দেখে যে কোন দিক থেকে কী চাপ আসে, যেই চাপটাকে একটু ভয় পায় সেই চাপের মতো করে করে। মানে তাদের যে নিজস্ব একটা প্ল্যানিং থাকবে, এই প্ল্যানিংটা তাদের নাই। এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতেছি এই কিছু নাবালক স্টুডেন্ট এদের দ্বারা পরিচালিত হচ্ছে। আমি কিন্তু এদেরকে নাবালক বলতাম না, আমি এখন বলতেছি, আগে বলতাম না। কিন্তু আগে আমি এদের সম্ভাবনা আমি মনে করতাম, কিন্তু এরা যে সমস্ত নমুনা দেখাচ্ছে, এই নমুনা দেখানোর কারণে আমি এগুলি বলতে বাধ্য হচ্ছি। আপনার একটি ভিডিওতে আপনি বলেছেন মাহফুজ আলমের স্ট্যাটাস, ওইটাও ওনাকে আমি বুঝি না, আমাকে ওনার কাছে স্বাভাবিক মনে হয় না। আমার কাছে ওনাকে স্বাভাবিক মনে হয় না। কার কথা বলছেন? হ্যাঁ, কথা মাহফুজ আলম। মাহফুজ আলম একটি স্ট্যাটাস, আমি ওনাকে মনে করি উনি মানে স্থির বুদ্ধি সম্পন্ন সুস্থির কোনো ব্যক্তিত্ব, এটা আমার কাছে মনে হয় না। উনি এলোমেলো লোক একটা, যেহেতু উপদেষ্টা হয়ে গেছে, এর চেয়ে কঠিন শব্দ আর ব্যবহার করতে চাচ্ছি না। ওনার আলাপ বাদ রাখি আমরা, না ওনার আলাপ করতে আমি আর স্বাচ্ছন্দ্য বোধ করি না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এরকম, আপনি জানেন প্রত্যেকটা মন্ত্রণালয়ে সচিবালয়ে যাই দেখেন না, আমি যে কথাগুলি বলছি কিন্তু এমনি এমনি না, সচিবালয়ের প্রত্যেকটা মন্ত্রণালয়ের যত রকম নিয়োগ বাণিজ্য অমুক তমুক সমন্বয়করা করে, ওখানে প্রত্যেকটা মন্ত্রণালয়ে তাদের কিছু লোক আছে। ওই দিন দেখেন নাই আরেক নাবালক কী করলো, যে এক সাংবাদিককে বললো, বাবা তুমি অনার্স পাস করে নাই। সে সাংবাদিকদের বলে আপনাদের জনপ্রশাসন সম্বন্ধে একটু লেখাপড়া করে আসা উচিত ছিল। আবার তার সঙ্গে আরেক মানে ৮০ পর এক বৃদ্ধ, সে বলতেছে আপনারা তো আন্দোলন করেন, আন্দোলন তো ওরা করছে। তো আমরা কি করছি ভাই? জুলাই আগস্ট বাদ দেন, কত জুলাই আগস্ট থেকে আমরা ফাইট করতেছি, আমরা রিস্ক নিয়েছি, জি, কিন্তু আমরা দাবি করতে আসি নাই কিছু।